হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। প্রাইমারি টেটের অঙ্ক এবং অঙ্কের যে পেডাগোগি রয়েছে সেই নিয়ে আজকে থাকছে আমাদের আলোচনা। আজকে ৩ নম্বর ক্লাস। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন বলা হয়েছে গণিত শিক্ষণে ব্রেন স্ট্রমিং পদ্ধতির প্রধান উদ্দেশ্য কি? ৪টি অপশন দেওয়া আছে: মুখস্থ করার ক্ষমতা বাড়ানো, সৃজনশীল চিন্তা এবং নতুন ধারণা তৈরি করা, গাণিতিক সূত্র মনে রাখা বা ক্লাসের কঠোর শৃঙ্খলা বজায় রাখা। তো এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন বি, সৃজনশীল চিন্তা এবং নতুন ধারণা তৈরি করা। ব্রেনস্টর্মিং বা মস্তিষ্ক ঝড়ের উদ্দেশ্যটা কি ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে আহ, তোমাদেরকে স্যার একটা নতুন কি দেয়, নতুন সমস্যা দেয়। সেই সমস্যার কোনো নির্দিষ্ট চিন্তা ভাবনা থাকে না। ছেলেরা নিজের মতো করে চিন্তা ভাবনা করে বিভিন্নভাবে এবং একটা সিদ্ধান্ত উপনীত হয়। মানে এতে তাদের কি হয়, এদের সৃজনশীলতা বাড়ে, নতুন পদ্ধতি আবিষ্কার হয়, নতুন সমস্যা সমাধানের নতুন পদ্ধতি আবিষ্কার হয়ে যায়। ঠিক আছে, তারপর এই যে থিঙ্কিংটা, ডাইভার্জেন্ট থিঙ্কিং, সেটা বৃদ্ধি পেয়ে যায়, তাই না? তো নতুন ধারণা তৈরি করা এবং সৃজনশীল চিন্তা ভাবনা বাড়ানো, এটাই কিন্তু ব্রেন স্টর্মিং বা যে মস্তিষ্ক ঝড় তার উদ্দেশ্য। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। প্রাথমিক স্তরে গণিত পাঠদানে হিউরিস্টিক মেথড বা অন্বেষণ পদ্ধতি এর মূল প্রবক্তাকে? জন ডিউ, এইচ ই আর্মস্ট্রং, কিলপ্যাট্রিক না পেঁয়াজে? তো সঠিক উত্তর হবে বন্ধুরা এইচ ই আর্মস্ট্রং। হিউরিস্টিক, হিউরিস্টিক কথার অর্থ কি? হিউরিস্টিক গ্রিক শব্দ, ঠিক আছে? হিউরিস্কো থেকে এসছে, এর শব্দ হচ্ছে আবিষ্কার, আবিষ্কার করা। তো এই পদ্ধতির প্রধান প্রবক্তাকে? না এইচ ই আর্মস্ট্রং, ইনি এই পদ্ধতির প্রবক্তা। ওকে, এইচ ই আর্মস্ট্রং, এটা মনে রাখবে, হিউরিস্টিক মেথড। এই পদ্ধতিতে শিক্ষক সরাসরি কোনো উত্তর বা সূত্র শিক্ষার্থীদের বলে দেন না, বরং এমন কিছু পরিস্থিতি তৈরি করেন যাতে শিক্ষার্থীরা নিজেরাই প্রশ্ন করে এবং পরীক্ষা নিরীক্ষা চালায়। মানে স্বয়ংক্রিয়ভাবে গাণিতিক সূত্র বা আবিষ্কার করতে পারে ছেলেরা নিজেরাই। ঠিক আছে, যখন নিজেরাই সমাধান করতে পারে সেটাকেই বলা হয় আবিষ্কার পদ্ধতি বা হিউরিস্টিক মেথড। চলো নেক্সট। ৩ নম্বর, গণিত শিক্ষণে মডেলিং। ঠিক আছে, গণিত শিক্ষণে মডেলিং বলতে কি বোঝায়? সুন্দর জ্যামিতিক চিত্র আঁকা, বাস্তব জীবনের পরিস্থিতিকে গাণিতিক প্রতীকে রূপান্তরিত করা, শিক্ষকের অন্ধ অনুসরণ করা, না রঙিন চার্ট পেপার? তো এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন বি, বাস্তব জীবনের পরিস্থিতিকে গাণিতিক প্রতীকে রূপান্তরিত করা। এটাকে বলা হয় ম্যাথামেটিক্যাল মডেলিং। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এখানে দেখো ব্যাখ্যাতে সিম্পল ভাবে দেওয়া আছে। গাণিতিক মডেলিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের চারপাশের বাস্তব জগতের কোনো জটিল সমস্যা বা পরিস্থিতিকে সুনির্দিষ্ট গাণিতিক ভাষা, সমীকরণ, গ্রাফ বা প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয় এবং তার সমাধান বের করা হয়। এটি শিক্ষার্থীদের বাস্তব জীবনের সাথে গণিতের সংযোগ ঘটাতে এবং গাণিতিক জ্ঞানের উপযোগিতা বোঝাতে বিশেষ করে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, আমাদের বাস্তব জীবনের চারিদিকে যেসব সমস্যা রয়েছে, ছোটখাটো সমস্যা, ঠিক আছে, তার চার্ট বানানো এর মধ্যে পড়ে। ঠিক আছে, তার পাই চিত্র বানানো এর মধ্যে পড়ে। ঠিক আছে, বা চিত্রের মাধ্যমে সেই সমস্যাটাকে তুলে ধরা, প্লাস চিত্রের মাধ্যমে সেই সমস্যার সমাধানও করা, এই মানে ম্যাথামেটিক্যাল মডেলিং এর মধ্যে পড়ে যায়। ঠিক আছে, ছোট বাচ্চাদের যখন শেখাই তখন 4টি ধরো গাজর আঁকা আছে, ঠিক আছে, সেখান থেকে একটি গাজর খেয়ে নিল। তো এইভাবে যে চিত্রগুলো আঁকা হয় আর কি, ঠিক আছে, বাচ্চাদেরকে শেখানোর জন্য। আচ্ছা, পিয়ার টিচিং, ঠিক আছে, গণিত ক্লাসে পিয়ার টিচিং বা সহপাঠী শিক্ষণ কার্যকর করার প্রধান সুবিধাটা কি? চারটি অপশন দেওয়া আছে। শিক্ষক দায়িত্ব সম্পূর্ণ শেষ হয়ে যায়, শিক্ষার্থীরা একে অপরের কাছ থেকে সহজে বা খোলামেলা ভাবে শেখে, ক্লাসের সময় নষ্ট হয় না, পরীক্ষার নম্বর কমে যায়। তো এটা বুঝতেই পারছো, অ্যান্সার অপশন বি হবে, শিক্ষার্থীরা একে অপরের কাছ থেকে সহজ বা খোলামেলা। এই পিয়ার টিচিংটা খুব ইম্পর্টেন্ট, জিনিসটা কি ভালো করে বোঝো। পেয়ার টিচিং বা সহপাঠী শিক্ষণের সমবয়সী বা সহপাঠীরা একে অপরকে কোনো ধারণা বুঝতে সাহায্য করে। অনেক সময় কি হয়, শিক্ষকের ভাষা বা বোঝানোর ধরন শিশুর কাছে কঠিন মনে হতে পারে, ঠিক আছে, কিন্তু যখন একজন বুঝে নিয়েছে, ধরো তোমার পাশের জন বুঝে নিয়েছে, একজন সহপাঠী যখন তার নিজের মতো করে সহজভাবে বুঝিয়ে দেন, তখন পিছিয়ে পড়া বা দুর্বল শিক্ষার্থীরা কোনো রকম ভয় বা সংকোচ ছাড়াই তা সহজে আত্মস্থ করতে পারে। এটাই হচ্ছে পেয়ার টিচিং। মানে তুমি শিক্ষকের কাছ থেকে বুঝতে পারলে না, কিন্তু তোমার পাশে বসা যে ছাত্রটা রয়েছে, তোমার বন্ধু, সে তোমাকে বুঝিয়ে দিলা, তুমি বুঝে গেলে। এটাই হচ্ছে পেয়ার টিচিং। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। ভ্যান হেল এর জ্যামিতিক চিন্তন মডেলের কোন স্তরে শিক্ষার্থীরা জ্যামিতিক আকৃতির আভ্যন্তরীণ ধর্ম বা বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করতে শুরু করে? একটা হচ্ছে স্তর 0, মানে চাক্ষুষকরণ, দেখা যেটা। স্তর 1 বিশ্লেষণ, স্তর 2 হচ্ছে আনুষ্ঠানিক নিগমন, আর একটা স্তর 3 আনুষ্ঠানিক প্রমাণ বা আনুষ্ঠানিক নিগমন। ওকে, এর অ্যান্সার হবে অপশন বি, স্তর 1 বিশ্লেষণ।
ভ্যান হিলের মডেল এ লেভেল 1 বা বিশ্লেষণ স্তরে শিশুরা কেবল আকৃতির বাহ্যিক রূপ দেখেই ক্ষান্ত হয়ে যায় না। মানে প্রথমে তো কি, প্রথমে ধরো একটা ত্রিভুজ দেখলো, তিন কোণার জিনিস বা গোলাকার জিনিস, এটা দেখলো, দেখলো মানে জিরো স্তর। কিন্তু ওই দেখার পরে যেটা হয় বিশ্লেষণ, ঠিক আছে, সেইটা হচ্ছে স্তর 1। এখানে বাহ্যিক রূপ দেখে ক্ষান্ত হয় না, বরং তারা আকৃতিগুলোর ভেতরের বৈশিষ্ট্য বা অংশগুলো, যেমন একটা আয়তক্ষেত্রের বাহুগুলি সমান্তরাল, উপরের বাহু দুটি সমান, নিচের বাহু দুটি সমান, এটা তো বিশ্লেষণ করতে শেখো তারা। এই যে শিখলো যে উপরটা নিচেরটা সমান, ঠিক আছে, এটাই হচ্ছে বিশ্লেষণ স্তর 1, এটা দেখা যায়, ঠিক আছে। আকৃতির আভ্যন্তরীণ ধর্ম বা বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করতে শুরু করে, তো শুরু করে বিশ্লেষণ হবে। নেক্সট, গণিতে পার্বিক মূল্যায়ন বা সাবমেট্রিক এভালুয়েশনের মূল কাজ কোনটি? শিক্ষণ চলাকালীন তাৎক্ষণিক ফিডব্যাক দেওয়া, নির্দিষ্ট সময়ান্তে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতা পরিমাপ করা, শিক্ষণ ঘাটতি বা দুর্বলতা নির্ণয় করা, বা প্রতিদিনের বাড়ির কাজ দেখা। অ্যান্সার বি হবে নির্দিষ্ট সময়ান্তরে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতা পরিমাপ করা। এবার কি না, ওই যে পার্বিক সম্মেলন বা সাবমেটিভ যে অ্যাসেসমেন্ট রয়েছে, সাধারণত এটি একটি নির্দিষ্ট মেয়াদ, যেমন 6 মাস বা বছর শেষে সম্পন্ন হয়। এর প্রধান উদ্দেশ্য হলো একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শিক্ষার্থী সামগ্রিকভাবে কতটা, মানে 6 মাসে কতটা শিখতে পেরেছে, 6 মাসে কতটা বাকি রয়েছে, এইসব জিনিসগুলোকে সার্বিক বিচার বিশ্লেষণ যেটা করা হয়, সেটা সাবমেটিভ এভালুয়েশনের মধ্যে পড়ে যায়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। গণিত শিক্ষার ক্ষেত্রে ইস ওকে স্ক্যাফোল্ডিং, ঠিক আছে, এই জিনিসটা না, স্ক্যাফোল্ডিং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে, আমি পরে বলছি। ধারণাটি কোন তথ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত? সেটা হচ্ছে কি প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনাল, ভাইগৎস্কির সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব, থর্নডাইকের প্রচেষ্টা ভুল ও স্কিনারের অপারেন্ট অনুবর্তন, ঠিক আছে। তো স্ক্যাফোল্ডিং কার সঙ্গে যুক্ত? এর অ্যান্সার হবে অপশন বি, ভাইগৎস্কির সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব। এবার ব্যাপারটা বোঝো, বলা হয়েছে কি না, রুশ বিজ্ঞানী লেভ ভাইগটস্কি সোশিও কালচার তত্ত্বে স্ক্যাফোল্ডিং বা অস্থায়ী সাহায্যদানের কথা বলা হয়েছে। এই যে অস্থায়ী সাহায্যদান, স্ক্যাফোল্ডিং, ব্যাপারটা বোঝো। এর আগে একবার জিনিস তোমাকে বললাম, দেখো যখন কোনো শিক্ষার্থী কোনো নতুন বা জটিল গাণিতিক সমস্যা একা সমাধান করতে পারছে না, তখন শিক্ষক বা তার সহপাঠী যে তাকে অস্থায়ী বা পর্যায়ক্রমিকভাবে সাহায্য বা হিন্টস দেন, যা পরবর্তীতে সমস্যাটি নিজেই সমাধান করতে পারে, তাকে স্ক্যাফোল্ডিং বলা হয়। মানে তুমি নিজে সমাধান করতে পারছো না, কিন্তু শিক্ষক বা তোমার কোনো সহপাঠী যে ব্যাপারটা বোঝে, সে তোমাকে একটু ধরিয়ে দিল, আর তুমি সঙ্গে সঙ্গেই পুরো ব্যাপারটা বুঝে গিয়ে সমস্যার সমাধানটা করে ফেললে, এবং ভবিষ্যতে সেই একই ধরনের সমস্যা তুমি ইজিলি সমাধান করতে পারছো, সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং, ঠিক আছে। এই ধারণাটি ভাইগটস্কি দিয়ে থাকে তার সামাজিক সাংস্কৃতিক তত্ত্বে। নেক্সট, গণিত শিক্ষণে রিএনফোর্সমেন্ট বা পুনর্বলন, রিএনফোর্সমেন্ট এর সঠিক ব্যবহার কোনটি? ভুল করলে অতিরিক্ত শাস্তি দেওয়া, সঠিক উত্তরের জন্য যথাসময়ে প্রশংসা বা উৎসাহ দেওয়া, শিক্ষার্থীদের সম্পূর্ণ উপেক্ষা করা বা ভয় দেখানো। তো অপশন বি উত্তর হবে, তোমরা যখন এই বুঝতেই পারছো, সঠিক উত্তরের জন্য যথাসময়ে প্রশংসা বা উৎসাহ দেওয়া। তো রিইনফোর্সমেন্ট মানে তোমাকে একটু উৎসাহিত করা, মানে মনোবল বাড়ানো, ঠিক আছে, এটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, ঠিক আছে। শিক্ষা মনোবিজ্ঞানের পুনর্বলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীর কোনো পাশে যেটা দেওয়া আছে, কোনো গাণিতিক সমস্যার সঠিক সমাধান করে বা সঠিক উত্তর দেয়, তখন শিক্ষক তাকে মৌখিকভাবে প্রশংসা করেন বা পিঠে চাপড় দেন, ভালো মন্তব্য করেন, এটাই প্রশংসা, ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের রিইনফোর্সমেন্ট। নেক্সট, প্রাথমিক স্তরে গণিত পাঠ্যক্রমে টাস্ক বা কাজের বৈচিত্র্য, ঠিক আছে, ভ্যারাইটি অফ টাস্ক থাকা জরুরি। কেন? না বইয়ের পাতা বাড়ানোর জন্য, না বিভিন্ন শেখন শৈলী ও ক্ষমতার শিশুদের মেটানো, ক্ষমতার শিশুদের মেটানো, বিভিন্ন, অপশন বিটা দেখো, বিভিন্ন শেখন শৈলী ও ক্ষমতার শিশুদের মেটাতে। ওকে, এটা ভুল দেওয়া আছে। শিক্ষার্থীদের ক্লান্ত দূর করা, না পরীক্ষার কঠিন কঠিন প্রশ্ন করা। তো ভ্যারাইটি অফ টাস্ক কি না বিভিন্ন শিখন শৈলী ও ক্ষমতা শিশুদের মেটাতে, শিশুদের যে রয়েছে, ঠিক আছে, চাহিদা আগ্রহ বা রয়েছে, সেই যে সেই ভেতরের যে তাদের আহ, ছটফটানি, সেটা মেটানোর জন্য কিন্তু ভ্যারাইটি অফ টাস্ক দেওয়া হয়, ঠিক আছে। অপশনটা একটু গোলমালে দেওয়া আছে, ব্যাখ্যাতে গেলে বুঝতে পারবে। দেখো ব্যাখ্যাটা কি বলেছে, দেখো, প্রতিটি শ্রেণীকক্ষে বিভিন্ন বুদ্ধিমত্তা এবং শিখন শৈলীর শিশু থাকে। কেউ দেখে শেখে, কেউ হাতে কলমে শেখে, কেউ শুনে শেখে। তাই পাঠ্যক্রমে যদি বিভিন্ন ধরনের কাজ, যেমন মডেলিং তৈরি করা
বাধা সমাধান, ধাঁধা সমাধান, মৌলিক আলোচনা, লিখিত কাজ করা হয়, তবে শিশুটি নিজেই নিজের মতো করে শেখার অনুপ্রেরণা পেয়ে থাকে। ঠিক আছে? তো শিখন শৈলী এবং ক্ষমতার যেহেতু আলাদা, তাই ভ্যারাইটি অফ টাস্কও আলাদা আমাদের দেওয়া দরকার। ঠিক আছে? যাতে করে যে যেমন ভাবে শিখতে পারছে সে তেমন ভাবে যেন ব্যাপারটাকে নিজের মতো করে শিখতে পারে। নেক্সট, গণিত পাঠ্যপুস্তকে অনুশীলনীতে থাকা প্রশ্নগুলো ক্রমান্বয়ে কেমন হওয়া উচিত? কঠিন থেকে সহজ, সহজ থেকে কঠিন, সম্পূর্ণ এলোমেলো, না কেবল খুব কঠিন সমস্যা? সমস্যা হবে সহজ থেকে জটিল বা সহজ থেকে ক্রমশ কঠিন। ঠিক আছে? কারণ আমরা জানি মানুষ তো সহজ থেকেই শেখে, তাই না? দেখো, শিখনের একটি সার্বজনীন মনস্তাত্ত্বিক নীতি হলো সহজ থেকে জটিল। এটা শিখনের নির্দিষ্ট নীতি। তুমি সহজ থেকে জটিল শেখাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার কাছে, বা মূর্ত থেকে বিমূর্ত। ওকে? তো গণিত পাঠ্যপুস্তকের অনুশীলনগুলো এমনভাবে সাজানো উচিত যাতে প্রথমে সহজ এবং মৌলিক ধারণাগুলি প্রশ্ন থাকে এবং পরবর্তীতে আত্মবিশ্বাস তৈরি করতে, যা শিক্ষার্থীর আত্মবিশ্বাস তৈরি করে। এরপর ধাপে ধাপে জটিল বা উচ্চতর চিন্তন ক্ষমতা সম্পন্ন প্রশ্নগুলোর দিকে যাওয়া উচিত। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে। ওকে, চলো 10টি আমরা পেডাগোগি করলাম। এবার আমরা 10টি অঙ্ক নিয়ে আলোচনা করি। অবশ্যই ধারণামূলক অঙ্ক রেখেছি যেগুলো তোমাদের পরীক্ষাতে খুব বেশি ইম্পর্টেন্ট। তো চলো শুরু করি। আচ্ছা, এখানে বলেছে কি n একটি স্বাভাবিক সংখ্যা, তাহলে 3 টু দি পাওয়ার 2n প্লাস 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 সংখ্যাটি সর্বদা নিচের কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে? যখন n স্বাভাবিক সংখ্যা বলবে মানে 1 থেকেই শুরু, 1 থেকে শুরু করো। তো 3 টু দি পাওয়ার 2n, 2n মানে 2ই হবে, প্লাস 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1। আচ্ছা, 2n মানে 2, মাইনাস 1 মানে একই হবে, তো এখানে 1 হবে। n এর মান 1 বসাও, n এর মান 1 যদি বসাও তাহলে কি হচ্ছে? এইটাই হচ্ছে। ঠিক আছে? n এর মান 1 হলে এটা 3 এর পাওয়ার n, এই 3 এর পাওয়ার 2, আর এটা হবে 2 এর পাওয়ার 1 হবে। 2 থেকে 1 বিয়োগ করলে 2 এর পাওয়ার 1। তার মানে এটা 2 এর স্কয়ার 9 আর 2 এর পাওয়ার 1 মানে 2, টোটাল হলো 11। 11 কি দিয়ে ভাগ করা যায়? 11 দিয়ে ভাগ করা যায়। অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট। আচ্ছা, তার আগে বলি, এই যে প্রাইমারি টেট নোটস দেখতে পাচ্ছ না, এই নাম্বারে কল করে নিও। তুমি যদি A to Z নোটস পেতে চাও, একদম প্রত্যেকটি সাবজেক্ট, ম্যাথ, ঠিক আছে, ম্যাথ হোক, ইভিএস হোক, শিশু মনস্তত্ত্ব, বাংলা, ইংলিশ, সমস্ত সাবজেক্টের যদি A to Z নোটস পেতে চাও, মাত্র 199 টাকায়। 199 টাকা দিলে তুমি অঙ্কের সমস্ত পেডাগোগি পাবে, অঙ্কের সমস্ত চ্যাপ্টার পাবে সলিউশন সহ। তুমি তুমি পাবে বাংলা ভাষা এবং পেডাগোগি, ইংলিশ এবং পেডাগোগি, শিশু মনস্তত্ত্ব এবং পেডাগোগি, এই সমস্ত কিছু পেয়ে যাবে। ঠিক আছে? মাত্র 199 টাকায় সমস্ত কিছু যদি পেতে চাও, এই নাম্বারে যোগাযোগ করে নিও। নেক্সট বলেছে যোগফল 24, লসাগু গসাগু বলেছে 35 এবং 3, অনন্যকের যোগফল কত? দেখো, অনন্যকের যোগফল হয় যোগফল ডিভাইডেড বাই গুণফল। এবার যোগফল আমার জানা আছে 24, কিন্তু গুণফল জানা নেই। কিন্তু লসাগু গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটির গুণফল আর লসাগু গসাগুর গুণফল সেম হয়, একই হয়। তাহলে এখানে লসাগু ইন্টু গসাগুটাই বসিয়ে দাও, এটাই হবে সংখ্যা দুটির গুণফল। 3-এর সঙ্গে এটা কেটে দিলে 8, তো পুরো হচ্ছে 8/35। এটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, 24/35 100 দেওয়া নেই, অপশন ভুল দেওয়া আছে। লসাগু গসাগু যথাক্রমে 35 ও 3। পারস্পরিক অনন্য বা রেসিপ্রোকাল যোগফল কত? যোগফল বাই গুণফল হবে। যোগফল হচ্ছে 24 আর গুণফল হচ্ছে লসাগু গসাগুর গুণফল। 3 দিয়ে কাটলে 8, 8/35। অপশন ভুল দেওয়া আছে, হ্যাঁ, 8/35 সঠিক উত্তর হবে। নেক্সট। আচ্ছা, অপশনে অন্য কিছু দেওয়া আছে, 35/24 না 24/12, 24/4, এইটা অপশন বি উত্তর হবে। ঠিক আছে? অপশন বি কাটেনি। না 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 না, 35 তো হচ্ছে না, সরি সরি, এটা 35 থেকে 108 হবে, সরি, এটা নয় না, অপশন ভুল দেওয়া আছে। নেক্সট, এটি সমকোণী ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য সেন্টিমিটারে প্রকাশ করলে যেগুলি যদি একটি সমান্তর প্রগতি গঠন করে এবং ত্রিভুজটির পরিসীমা 24 হয়, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? একটা সমকোণী ত্রিভুজ সমান্তর প্রকৃতি মানে কি জানো? আমরা সকলেই জানি একটা 3, একটা 4, একটা 5, মানে এটা দেখো ট্রিপলেট এবং সমান্তর প্রকৃতিতে রয়েছে, মানে এক এক করে গ্যাপ রয়েছে। কিন্তু এই তিনটি যদি যোগ করি তো 12 হচ্ছে, পরিসীমা তো 24 দেওয়া আছে, তার মানে ডাবল হবে, এটা 6, 8 আর 10। এটাও কিন্তু সমান্তর প্রকৃতিতে আছে, মানে 2 2 করে গ্যাপ আছে। একই সমান অন্তর, ঠিক আছে, সমান অন্তর যেটা থাকবে সেটাই সমান্তর প্রকৃতি। তার মানে আমরা পাচ্ছি একটা 6, একটা 8, একটা 10, টোটাল 24। এইটা ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে। ক্ষেত্রফল কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা।
ঠিক আছে, 848কে 2 দিয়ে ভাগ করলে 24 হবে। তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, মজার কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, যদি কোনো প্রকৃত ভগ্নাংশে লব ও হরের সাথে একই ধনাত্মক সংখ্যা যোগ করা হয়, তাহলে মূল ভগ্নাংশটির মান কি পরিবর্তন হবে? তো একটা প্রকৃত ভগ্নাংশ নাও, ধরো হাফ, এটা প্রকৃত ভগ্নাংশ। হাফের মান কত? হাফের মান হচ্ছে 0.5। এবার এর উপরে 1 যোগ করে দাও, নিচেও 1 যোগ করে দাও, তাহলে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 3, 2/3। এর মান কত? এর মান হচ্ছে 0.66। তার মানে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম মানটা বাড়বে। তার মানে অ্যান্সার হবে অপশন বি, মানটা বৃদ্ধি পাবে। চলো নেক্সট কোশ্চেন। একটি ঘড়িতে যখন সঠিক সময় 4:40 বাজে, তখন ঘন্টার কাঁটা ও মিনিটের মধ্যে প্রবৃদ্ধ কোণটি কত হবে? প্রবৃদ্ধ মানে বড় কোণটা কত সেটা চেয়েছে। তো ব্যাপারটা যদি আমরা দেখি, এটা ঘড়ি যদি হয় 4টা, ঠিক আছে, 40 মিনিট মানে 8-এ থামবে, 4-এর পর 5 থাকবে, 6 থাকবে, 7 থাকবে। দেখো 40 মিনিট, মিনিটের কাঁটা তো 40-এ থাকবে, কিন্তু ঘন্টার কাঁটা 4-এ থাকবে কি? তুমি যদি একটু খেয়াল করো বা তুমি ব্যাপারটা যদি বোঝো, তো ঘড়ির কাঁটাটা কিন্তু ঘন্টার কাঁটাটা 4-এ থাকবে না, 4 থেকে একটু এগিয়ে আসবে। কতটা এগিয়ে আসবে? 40 মিনিট। মানে 40 মিনিট মানে কি? 40 মিনিট মানে হচ্ছে 3/1 টোটাল তো 12 হয়, তার মধ্যে 8। তাহলে পূর্ণ 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 কত? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর পূর্ণ মানে 3 × 30। 1 ঘর মানে 30 হয়, ঠিক আছে, 1 ঘর মানে 30। তো 3 ঘর 30 প্লাস এইটা 2 ভাগ এগিয়ে এসছে। 2 ভাগ যদি এগিয়ে থাকে তো 1 ভাগ থাকবে। 3 ভাগের মধ্যে 2 ভাগ এগিয়ে এসছে কেন? 8 মানে কত? 8 মানে দেখো 12 থেকে 4 একবার, আর 4 থেকে 8 দুইবার। তো 2 বার এগিয়ে এসছে, তো ঘন্টার কাঁটাটা 30-এর মধ্যে 2 বার মানে 20 পর্যন্ত এগিয়ে গিয়েছে, 10 পড়ে থাকছে এখানে, ঠিক আছে। টোটাল তো 30 কোণ হয় 30 ডিগ্রি, তার মধ্যে 3 ভাগের মধ্যে 2 ভাগ এগিয়ে আছে মানে 1 ভাগ পড়ে আছে, 1 ভাগ মানে হচ্ছে 10 ডিগ্রি। তার মানে টোটাল যদি আমরা দেখি, টোটাল হচ্ছে 130 ডিগ্রি। ও 1 2 3 3 ওকে, 90 আর 10 100 ডিগ্রি, সরি এটা 100 ডিগ্রি, তাই তো বলি 100 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। 30 30 30 আর এটা 10, 100 ডিগ্রি। যদি এটা 100 ডিগ্রি হয়ে থাকে, টোটাল তো 360, তাহলে ওই কোণটা 360 থেকে 100 ডিগ্রি বিয়োগ করে দাও, তাহলে প্রবৃদ্ধ কোণটা হচ্ছে 260 ডিগ্রি। অ্যান্সার হবে অপশন সি। দেখো আমি জানি না তোমরা এইসব জিনিস জানো কিনা, আরো সহজ ভাবে যদি আমি তোমাদেরকে বোঝাই, তো এই যে 3 × 100 পূর্ণ কত হলো? পূর্ণ হলো 3 ঘর, ঠিক আছে। তো 3 × 100 3 × 30 পূর্ণ 3 ঘর, তো 3 × 30। এবার এইটা এইটা তুমি বুঝতে পারো বাকি কতটা আছে? বাকি আছে 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে। এই 8 অবধি যদি মিনিট চলে যায়, তো টোটাল 12 ভাগের মধ্যে 8 মানে 2 ভাগ চলে গিয়েছে, তো আর 1 ভাগ বাকি আছে। তো 30 × 1 ভাগ, 3 ভাগের মধ্যে 1 ভাগ মানে 10 ডিগ্রি যোগ করতে হবে। তো 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি আর এখানে 10 ডিগ্রি পাবো। ওকে, এটা ধারণা তোমরা করো, এগুলো এগুলো খুব ভালো ইউটিউবেও দেওয়া আছে, আমিও দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নিও। নেক্সট কোশ্চেন, x + 1/x = √3। যখন মনে রেখো, যদি কোনো সংখ্যা তার অনন্যক √3 হয়, তাহলে x⁶ হয় -1। এটা মনে রাখার বিষয়, যাতে করে ক্যালকুলেশন তোমার সহজ হয়ে যায়। তাহলে এই যে 18 আছে, x এর পাওয়ার 18 মানে -1, এটা তো x এর পাওয়ার 6, x এর পাওয়ার 6 আছে, তো পাওয়ারে 3 দিলে 18 হয়। x এর পাওয়ার -1 মানে x এর পাওয়ার 6, তো x এর পাওয়ার 6 আছে, 18 মানে 3 পাওয়ারে দেবো প্লাস x -1, x এর পাওয়ার এটা 6, 12 আছে মানে 2 দেবো, তাহলে x এর পাওয়ার 12 প্লাস x এর পাওয়ার 6 মানে -1ই হবে প্লাস 1। তো এটা 3 আছে পাওয়ারে, তো -1 থাকবে, এটা স্কোয়ার হয়ে গেলে +1 হবে, এটাতে পাওয়ারে কিছু নেই মানে -1 থাকবে, এটা তো +1 আছে, তো +1 -1 +1 -1 কেটে যাবে, 0 হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলেছে 4 বছরের সরল সুদের দ্বিগুণ হয়, কত বছরের সুদে মূলে 5 গুণ হবে? তো দ্বিগুণ হওয়া মানে কি? 1 গুণ সুদ, তাই না? আসল তো 1 গুণ আছে, তো 1 গুণ সুদ। 1 গুণ সুদ হয় 4 বছরে, এইটুকু বলেছে। তো সুদে আসলে 5 গুণ হবে, 5 গুণ মানে 4 গুণ সুদ হবে। তো 1 গুণ হয় 4 বছর, তো 4 গুণ সুদ হবে 4 4 16 বছরে। 1 গুণে 4 বছর লাগে, তো 4 গুণ হতে গেলে 16, 1 গুণ করে বাদ দিতে হয়। আসলটা তো ধরার দরকার নেই, তাই না? আসল 1 গুণ তো দুটোতেই আছে, কিন্তু সুদটাই ব্যাপার, আসল চেঞ্জ হবে না, সুদ চেঞ্জ হচ্ছে। সুদ 1 গুণ হয় 4 বছরে,
আর সুদ এখানে 4 গুণ সুদ হবে, 1 গুণ আসল আর 4 গুণ সুদ, 16 বছরে। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন যাব। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফলের অনুপাত জানা নেই। যদি পরিধির অনুপাত 3:4 হয় তাহলে ক্ষেত্রফল কত? মনে রেখো এখানে তোমাদেরকে কনফিউজ করেছে তাই। ব্যাসার্ধের অনুপাত যদি 3:4 হয় তো পরিধিও 3:4ই হয়। শুধু তাই নয়, ব্যাসের অনুপাতও 3:4 হয়। এগুলো সব সেম হয়। ব্যাসার্ধ, ব্যাস, পরিধি এগুলো সেম হয়। হ্যাঁ, এখান থেকে ক্ষেত্রফল চাইলে স্কোয়ার হয়ে যায়। ক্ষেত্রফল চাইলে স্কোয়ার হয়ে যায়, মানে 9:16। এটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন বি। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। প্রথম 100টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফলের শেষে পরপর শূন্যের সংখ্যা কত হবে? তো মানে 1 থেকে যদি আমরা 100 গুণ করি, ঠিক আছে, ইউটিউবে ভুরি ভুরি এই ধরনের অঙ্ক দেওয়া আছে, তাহলে কত থাকবে? দেখো 2 তো প্রত্যেকটি জোড় সংখ্যাতে আছে, 2 এ 4 এ 6 এ 8 এ 10 এ 2 আছে। 5 কতগুলি আছে বের করতে হবে। 5 কারণ 2 আর 5 গুণ করলে তবেই শূন্য হয়। একটা 2 একটা 5 গুণ করলে একটা শূন্য। এবার 2 তো অনেক আছে, 5 কতগুলি আছে? 5 বের করার নিয়ম হচ্ছে শেষ সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ। তাহলে 5 20 20 5 এর থেকে বড়, তো 20 কে 5 দিয়ে ভাগ। 5 4 আর যাচ্ছে না, 4 কমে গেল 5 এর থেকে কম, বাস 5 এর থেকে কম মানে যোগ করে দাও। এই 24টি 5 আছে, 2 তো অনেক আছে, তো 24টি শূন্য হবে। ঠিক আছে, ব্যাপার হচ্ছে 5 2 ধরো দুটি 2 আছে, একটি 5, তো একটাই শূন্য হবে। কেন? কারণ যেটা কম থাকে সেইটা কত? এটা হচ্ছে টোটাল 20 মানে একটাই শূন্য পাচ্ছি। যেটা কম থাকে যতগুলো থাকবে সেটা হবে অ্যান্সার। এখানে 5 কম আছে, তো 5 কতগুলো আছে? 24টি, মানে 24টি শূন্য হবে। নেক্সট কোশ্চেন। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ এবং বহিঃকোণের 5, আচ্ছা অন্তঃকোণ তার বহিঃকোণের 5 গুণ। ওকে, কর্ণের সংখ্যা নির্ণয় করো। এইটা তোমাদের জন্য থাকলো আমার কাছে একটা হোমওয়ার্ক। এটার একটা সিম্পল ফর্মুলা আছে, আমি আজ বলবো না, আগামীকালকে তোমাদেরকে বলবো। কর্ণ কতগুলো বের করতে হয়, ঠিক আছে? এখানে প্রথমে বাহু দেখতে হবে, বাহুর পর তোমাকে কর্ণ বের করতে হবে। তো এর ফর্মুলা আমরা আগামীকাল দেখবো। দেখবো এর সঠিক উত্তর তোমরা কারা কারা জানো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখো যদি আজকে তোমাদের ক্লাস ভালো লেগেছে তো তোমাদেরকে বলবো প্রাইমারি টেট এবং সিটেটের একটা স্পেশাল নোটস আমি তৈরি করেছি। এখানে অঙ্কের অধ্যায় ভিত্তিক একদম চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, সলিউশন সহ। অঙ্কের পেডাগোগি দেওয়া আছে প্রচুর, বাংলা ও বাংলা পেডাগোগি দেওয়া আছে, ইংরেজি ও ইংরেজি পেডাগোগি দেওয়া আছে, পরিবেশবিদ্যা ও তার পেডাগোগি দেওয়া আছে, এবং শিশু মনস্তত্ত্ব ও তার পেডাগোগি প্রচুর পরিমাণে দেওয়া আছে। তো তোমরা যদি এটা পেতে চাও জাস্ট 199 টাকা দিয়ে একসঙ্গে পেয়ে যাবে পিডিএফ আকারে। ঠিক আছে, তো নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও যদি পেতে চাও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।